এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। পড়াশোনা ঠিকমতো চলছে তো? জি চাচু। কেন্দ্রে থাকিস? স্কুল মাঠে। হুম। আদিত্য মাথা নেড়ে উঠে গেল। উপরে যেতেই মীরা ধমকে উঠল। এখন তোর বাসায় ফেরার সময় হলো? তোর আব্বু কয়বার ফোন দিল। নিচেই ছিলাম অফিসে। মীরা দমল কিছুটা। ছেলেকে ফ্রেশ হতে বলে মীরা খাবার বাড়ল। তুরাগ ততক্ষণে নিজেও এসেছে। মীরা খেতে খেতে তুরাগকে জানালো তার পুরাতন স্বর্ণের ব্রেসলেটটা বদলাতে হবে, নতুন ডিজাইনারটা লাগবে। তুরাগ খেতে খেতে বলল, নির্বাচনটা যাক, এটা বদলাতে হবে না, নতুন একটা নিও। মীরা খুশিতে তখন গদগদ। তার সুখ বলতে স্বর্ণ। ছোট থেকেই তার ভীষণ বিলাসিতা পছন্দ। পলকের হাতে সে নতুন ডিজাইনের ব্রেসলেট দেখেছে, যা আপাতত তারও চাই। পৌষের ছোট্ট ঘরটায় 6 ভাই বোন গোল হয়ে বসে আছে। এসেছে থেকে পিহা আর ইনিমিনি কেঁদেছে কতক্ষণ। ওদের কান্নায় দাঁত বের করে হেসেছে পৌষ। চাচা 3জন একবার জিজ্ঞেস করে গিয়েছেন। পৌষ ওসব গায়ে মাখে না, তাকে জিজ্ঞেস না করলেই বরং ভালো। ওসব আদিক্ষাতায় পৌষের বদ হজমি আছে। বেশি ভালো ব্যবহার তার গায়ে সয় না, এ কথা বড় চাচি বলে। পৌষ এই একটা বিষয়ে বড় চাচির সাথে সহমত। সত্যি তার ভালো ব্যবহার গায়ে সয় না। পৌষের পায়ের আঙুলগুলো নেড়ে নেড়ে দেখছে পিহা। জিজ্ঞেস করে, আপা ব্যথা আছে? ব্যথা না পাখিতেই চিচিং ফাঁক হয়ে গিয়েছে। তিতিংটা কি আপা? তোর মায়ের আম্মুর নানির মুন্ডু। ইনিমিনি না বুঝলেও বাকি সবাই ঘর কাঁপিয়ে হেসে ফেলল। হেমন্ত গলা ছেড়ে মাকে ডেকে বলল, আমাদের খাবার এখানেই খাবো আম্মু। বলতে বলতে সবগুলো ছুটল আজ প্লেট আনতে। পৌষ অবশ্য ওঠেনি, তার পাটা যন্ত্রণা দিচ্ছে আজ। ভালো মুসিবত হলো তো। এমনিতেও তার খাওয়ার সময় এখন না, রাত 12টার পর এক চুট খাবে পৌষ। চোখের পলকে ওর ঘরের মধ্য হেরিক পড়ল খাওয়া দাওয়ার। হেমন্ত খুব জোর করে শুধু 2 লোকমা খাইয়েছে, কারণ রাতে ওষুধ আছে। আর খেলেই ঘুমের মধ্য বমি করবে। পৌষটা আসলেই আগা থেকে গোড়া পুরোটাই এক চমক। বাড়িতে তখন হেমন্তের বিয়ের কথা চলছে। মেয়ে বাবা মায়ের একমাত্র সন্তান, নাম শ্রেয়া। পড়াশোনা অনার্স অবধি। দেখতে শুনতে সব দিক থেকে যথেষ্ট মানানসই। আজ ঘটা করে দেখতে যাবে সকলে। পছন্দ হলে আকদ সেরে রাখবে। সকালে খাবার টেবিলে আলোচনা হলো। বড় চাচি সবাইকে টেবিলে দেখে নিজে গেলেন পৌষের ঘরে। পায়ের ব্যথাটা তখন মাত্রই কমেছে কিছুটা। বড় চাচি নাস্তাটা খাটে রেখে জিজ্ঞেস করলেন, ব্যথা কমেছে? ব্যথা চেনে না আমাকে? আমি হলাম পৌশুরাত চাচি। 2টো শট মেরেছি রাতে, ব্যাস ব্যথা সাই সাই করে পালালো। বড় চাচি মুখ কুচকালেন। পৌষ দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল, কি বলবে ঝট করে বলে ফেলো, বিনা কারণে তো আর নাস্তা আনোনি চাচি। দাঁত বের করে হাসছে পৌষ। চাচি নাকের পাটা ফুলে তাকালেন, মুখ ঝামটা দিয়ে বললেন, আজ হেমন্তের বউ দেখতে যাব। খবরদার পৌষ, তুই যাবি না, সাজলেও না। শুভ কাজে অশুভ প্রতীক সাথে নেওয়া ঠিক না। কে অশুভ? গলাটা সামান্য উঁচিয়ে বলে পৌষ। বড় চাচি সামান্য ভয় পেলেন। বাড়িতে সবাই উপস্থিত। হেমন্ত শুনলে না আবার বিয়ে না করে দেয়। চাপা স্বরে বললেন, চুপ থাক, খবরদার বলে দিলাম পৌষ, আমার ছেলের সুখ নষ্ট করিস না। পৌষ নাস্তার থালা থেকে পরোটা তুলে বিছানায় রাখলো। খালি স্টিলের প্লেটটা ছুঁড়ে মারল মেঝেতে। ঝনঝন শব্দে কান তবদা লাগার মতো। বড় চাচি চমকালেন। পৌষ মুখে পরোটা দিতে দিতে বলল, না গেলাম। খবরদার চাচি, যদি দেখি আপনার ছেলে খোঁচা দিয়ে আমাকে জিজ্ঞেস করে কেন যাব না, এক শব্দে তালয়ের রাখা নামটা বলে দিব আমি। প্লেট তুলে বড় চাচি বেরিয়ে গেলেন। ভয়ে তার বুকটা ধুকধুক করছে। পৌষকে ভরসা নেই। ওর যখন যা মন চায় ও তাই করে। তাই বলে, মা বাবা না থাকলে সন্তান যে চরম উশৃঙ্খল হয় তার জলজ্যান্ত প্রমাণ যেন পৌষ। হেমন্ত অবশ্য হাজার বলেও পৌষকে নিতে পারল না। ওর পায়ে ব্যথা, গলা ব্যথা, মাথা ব্যথা সহ নানান অজুহাত। হেমন্ত সে সেই ধমকে উঠল, কেউ কিছু বলেছে তোকে? ও মা, যার যার মুখ শেষে বলবে, তাতে তাতে আমার কি হেমু ভাই? আজ যাচ্ছি পোষ, মনে রাখিস তুই।
পোষ মাথা নাড়ে। হেমন্ত চলে গেলে উঠে গিয়ে বাড়ির মেইন ফটক লাগিয়ে আসে। গুনগুন করে গান গায় পোষ। কান্না করা নিজের জন্য হারাম করেছে পোষ। ও কাঁদে না। এই যে হাত পা ছেলে ছুলে বেগতিক অবস্থা, এখন পর্যন্ত ও কাঁদেনি। হয় হাসবে, না হয় নিজের ছুটন্ত মুখে তেতো কথা বলবে। বুলবুলি পাখির মতো তার মুখটা থেমে থাকে না, এখনো গান গাইছে সে। কমলার নাচনে বাগিচার পেছনে চাঁদও ঝলমল করে রে। হঠাৎ কলিং বেল বাজতেই পোষের গান থামলো। রাগ উঠল একটুখানি। গানটা শেষ করতে পারেনি সে। রাগে গজরাতে গজরাতে ভাঙা পা যখন টেনে টুনে আসছিল, ততক্ষণে 4-5 বার আরও বাজলো বেলটা। পৌষের মাঝারের ডিগ্রি তখন শতকের ঘর ছাড়ালো। দরজা খুলতে খুলতে গলা খেকে বলতে লাগলো, কোন নবাবজাদা রে? হ্যাঁ, লুরাটুন্ডা মানুষ। আমি আসতেও তো সময় লাগে নাকি? উড়ে উড়ে কি আর আসা যায়? কুত্তা পাগল হয়ে বেল দিচ্ছে কেন রে বাপ? 2 মিনিট অপেক্ষা করলে কি কারো বউ পালাবে? বাইরে থেকে স্পষ্ট সবটা শোনা গেল। সদর দরজা খুলতেই পৌষের মুখটা তালাবদ্ধ হলো। একসাথে 15 থেকে 20 জন পুরুষ দাঁড়িয়ে, তাও বেশিরভাগ চেনা মুখ। এদের হয় পোস্টার, না হয় ভাষণের সময় দেখেছে পোষ। দামড়া দামড়া এত পুরুষের মাঝে শুধু আদিত্যকে ছোট লাগলো তার। আদিত্য পরিস্থিতি সামলাতে বলল, সামনের মঙ্গলবার কেন্দ্রে যাবেন কিন্তু। ওকে থামিয়ে গম্ভীর এক পুরুষ কণ্ঠে হঠাৎ শোনা গেল, আমাদের এলাকার হয়ে ভোট চাইতে এসেছে। তুমি সহ বাড়ির সকলে যাবে কেন্দ্রে। ভোটার আইডি আছে? পৌষের চোখ দুটো আটকে গেল পুরুষটার মুখে। হাত পা ঠান্ডা হয়ে আসছে। পুরুষটার চোখ, এই চোখ। পৌষ মাথা নেড়ে বলল, আসলটা নেই, ফটোকপি আছে। বাড়িতে কেউ নেই? পৌষ মাথা নাড়ে। পুরুষটা ওর হাতে কাগজ দিল একটা। বিদায় জানিয়ে পাশের বাড়িতে গেল। পৌষ বুকের বাঁ পাশে হাত দিয়ে বিড়বিড় করে বলে উঠল, সম্রাট। তালুকদার বাড়ির সামনে সুন্দর একটা ঘাট, চারপাশে বাঁধা বরাবর সিঁড়ি ধরে নিচে নামা যায়। সেই ঘাট মেন সড়ক হতে দেখা যায় না। বাজার থেকেও যাতে না দেখা যায় তাই সম্রাট নিজেই বাধাই করার পর বড় বড় গাছ লাগিয়েছিল চারপাশে। গাছগুলো এখন বেশ বড় হয়েছে। বাড়ির পাশে বিশাল এক কৃষ্ণচূড়া গাছ, চারপাশে লাল লাল ফুলগুলো বিছিয়ে থাকে। তৌসিফদের বাড়িটার পেছনে বলা হোক, অথবা একটু বাম দিকেই সম্রাটদের বাড়ি। পেছনে খালি জায়গা, সেখানে নানান পদের গাছগাছালি সহ বাগান বাড়ি করা। তৌসিফদের প্রতিটি ভাইয়ের বাগান বাড়ি আছে। নিজ নিজ শখে বানিয়েছে তারা। নিজেদের বাড়ি থেকে একটু দূরত্বে, কিন্তু সম্রাটের বাগান বাড়ি এই ছোট জঙ্গলের মাঝে। 2 তলা এক বাসা, ছাদটা শ্যাওলায় ভরে আছে। সেই বাগান বাড়ির একদম সামনে খনন করা আর একটা পুকুর ঘাট। সেই পুকুরে সম্রাট চাষ করত মাগুর মাছ। বিশাল বড় বড় মাগুর এই পুকুরে। বাইরে থেকে দেখলে বোঝার কায়দা নেই এখানে এত সুন্দর করে এক বাগান বাড়ি করা। জঙ্গলটার চারপাশে কাঁটা তারের বেড়া দেয়া, আবদ্ধ বলা চলে। তৌসিফ এতক্ষণ নিজেদের ছাদ থেকে তাকিয়েছিল সেখানটায়। ঘুরে এসে এখন দাঁড়ালো সম্মুখে। এখান থেকে বাজার দেখা যাচ্ছে। ঝলমলে আলোয় পরিপূর্ণ চারপাশ। আজ সারাদিন সে নিজে দলের ছেলেপেলের সাথে নিয়ে প্রচার কাজ চালিয়েছে। উমায়েরকে এবারেও উপজেলা চেয়ারম্যানের পদে বহাল রাখবে তৌসিফ। মানুষের চাইতে রহস্যময় জীবন আর কোনো মাখলুকাতের নেই। এই যে স্বয়ং তৌসিফ তালুকদার তার উদাহরণ। নিজের 14 পুরুষ যেখানে চেয়ারম্যান, সেখানে তৌসিফ বাড়ি বাড়ি গিয়ে আজ ভোট চেয়ে এসেছে বিপক্ষের দলের জন্য। তুরাগ যথেষ্ট বুঝদারের মতো আচরণ করছে। আদিকে তার সাথে দিয়েছে, কিন্তু তহিনটা মানছে না। তৌসিফকে কিছু বলতেও পারছে না, আবার চুপ থাকতেও পারছে না। তৌসিফ ক্ষুদ্র শ্বাস ফেলে তাকালো আকাশপানে। তার গর্তে ঢুকানো সেই সুন্দর চোখ দুটোই ক্লান্ত। আকাশে আজ চাঁদ তারা দেখা যাচ্ছে। বৃষ্টি বোধ হয় হবে না। তৌসিফ রেলিংয়ের উপর ঝুঁকে গায়ের ভর ছাড়ল সামান্য। তার পেটানো শরীরে হাতের শিরাগুলো তখন টান টান দেখাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে চোখ দুটো কেমন জলজল করে উঠল তার। বুক ভেঙে আসে। তৌসিফ চুপ করে প্রকৃতির শব্দ শুনে নিজের হারিয়ে যাওয়া কিছু অতীত খুঁজে। অতীত নামক বইটা খুললেই পৃষ্ঠাগুলো কেমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তৌসিফ তখন যেন ডুবে যায় তাতে। নিজের হাত দুটো দেখলে ভেতরের দহন যেন তরতর করে বৃদ্ধি পায়। তৌসিফ তালুকদার তখন ভেঙে যেতে চায়, কিন্তু ভাঙবার উপায় নেই। পুরুষ ভাঙতে হলে তাকে সামলানোর জন্য একজন মহিষীর প্রয়োজন।
সেই নারী এখন নেই তৌসিফের জীবনে। কার সামনে ভাঙবে তৌসিফ তালুকদার? কে আছে তাকে সামলানোর? তৌসিফ মৃদু স্বরে ডেকে ওঠে, আম্মু। তৌসিফ। হঠাৎ তুরাগের ডাক শোনা মাত্র সোজা হয়ে দাঁড়ালো তৌসিফ। তুরাগ এগিয়ে আসে। দুই ভাই বসে থাকে এই নিস্তব্ধ রজনীতে। তৌসিফ আস্তে করে বলে, এই সময় ছাদে এলে যে? তুই এলি যে? আমি ব্যাচেলর মানুষ বড় ভাই, তোমার বাল বাচ্চা নেই? আছে তো, এলাম কথা বলতে। গুরুত্বপূর্ণ কিছু? তুরাগ চুপ করে রইল কিছুক্ষণ। তৌসিফ বুঝলো গুরুত্বপূর্ণ কিছুই বলবে, নিজেও গলা খ্যাকানি দিয়ে বসলো। তুরাগ যথেষ্ট গম্ভীরতা নিয়ে বলল, তাহমিনা আপা ডাকেছিল আমাকে আজ। তাতে এমন কি? চাচি ভালো আছে? তোকে যেতে বলছেন চাচি। তাহমিনা আপা কেন ডাকালো? তুই নির্বাচন আরেক দলের হয়ে লড়ছিস, এটা নিয়ে কথা হলো। আমি বুঝলাম যতটুকু পারা যায়। তুহিনকে নিয়ে অনেক রেগে আছেন আপা। ও নাকি ওর বাগান বাড়িতে মেয়ে নিয়ে থাকে, ওখানেই নেশার আড্ডা গেড়েছে। তুহিনকে থামানো যাচ্ছে না কোনোভাবেই। ও আর কত নেশা করবে? বাদ রেখেছে কিছু তার মধ্যে। তুরাগকে থামিয়ে তৌসিফ বলে উঠল, নারী ঘটিত জটিলতা তুহিনের নেই? পলককে ভালোবাসে। ল বাসে, সে এসেছে বাড়িতে। ওকে শুধু একদিন হাতে পাবো, তখন দেখবি ওর মাথাটা দেহ থেকে কিভাবে আলাদা করি আমি। তৌসিফ কথা বলল না। তুরাগ দাঁত চেপে বলল, ওই রূপ দিয়ে কি করবে ওই বাচ্চা, যেই রূপে স্বামী বাঁধতে পারে না। তুহিনকে ফাঁসানো হচ্ছে ভাই, ও মেয়েবাজ না। তুরাগ তখনও গালি গালাজ করছে পলককে। এই বাড়ির কেউ পলককে এখনো মেনে নেয়নি। তুহিন প্রেম করে একা একাই বিয়ে করে এনেছিল পলককে। ওদের মাও মেনে নেননি পলককে। তৌসিফ তুহিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, শাহরিয়ার ভাইয়ের খবর কি? আগের মতোই। তৌসিফ প্রতিক্রিয়া দেখালো না। ও যেন জানতোই উত্তর এটা হবে। শুধু বলল, সম্রাট ভাইকে সম্মান করে বলে তাহমিনা আপাকে জিজ্ঞেস করতে গেলাম না কেন তুহিন সম্পর্কে এই কথা তোমাকে বলেছে। তাহমিনা আপাকে চাচাতো বোন ভাবে না কখনোই। আপার তেশা আমার কাছে যা, তাহমিনা আপাও তাই। কিন্তু তাই বলে জবাবদিহিতা তো এড়িয়ে যাবে না। নির্বাচনটা যাক, অতঃপর খবর নিচ্ছি। আপাকে যা বলবি সাবধানে। শালা সবাই ভাবে তৌসিফ পুতিয়ে গিয়েছে। গা ঝাড়া দিলে এখনো যে কথায় কথায় ঢিল লাগবে তা কেউ বুঝে উঠতে পারবে না। সময় হোক। দুই ভাই নিচে নেমে এলো। তৌসিফ গম্ভীর মুখে নিজের রুমে এলো। গায়ের টি শার্ট খুলে উবুর হয়ে বিছানায় শুয়ে পড়ল। বালিশে মুখ গুজে ওভাবেই পড়ে রইল। সিল্কের কুশনটা টেনে সামান্য শুকলো। সেখান থেকে তীর তীর করে এক নারীর ঘ্রাণ যেন এখনো বেরিয়ে আসছে। ভাঙা পা আর ছেলে যাওয়া হাত নিয়ে ব্যথায় যথেষ্ট কাতরালো পোষ। ও বাড়িতে গিয়ে এখনো ফিরেনি কেউ। রাত 12টার কাছাকাছি হেমন্ত ফোন দিয়েছিল অবশ্য, আসছে বলল। পাশের বাড়ির এক বড় আপাকে পাঠিয়েছিল যাতে পোষ একা না থাকে। কিন্তু সেজো চাচা বাড়ি ফিরতেই আপা চলে গেল। চাচা অবশ্য একবার জিজ্ঞেস করেছিল পোষ ঠিক আছে কিনা। পোষ বলেছে সে ঠিক আছে। ব্যাস, সেজো চাচ্ছু ঘরে ঢুকে গেল। হেতিমদের দুবার জিজ্ঞেস করতে নেই, অভ্যেস খারাপ হয় তাতে। পৌষের তাই মনে হয়। ভাই বোনরা বাদে চাচুরা বা চাচিরা কেউ পৌষকে দ্বিতীয়বার কিছু সাধে না। যদি পৌষ চেয়ে বসে, বোঝ হওয়ার পর থেকে পৌষ চাওয়ায় ছেড়ে দিল। হিমু ভাই যা নিজ থেকে দেয় পৌষ নেয়, না হয় নাই। পৌষ এসব বাজারা জিনিস নিয়ে তত ভাবে না। এত ভাববার সময় কই, মহা ব্যস্ত সে। গায়ে দেওয়া কাঁথাটা শরীরে মুড়িয়ে মাথা সহ ঢেকে উঠে দাঁড়ালো পৌষ। গন্তব্য এখন রান্নাঘর। কিছু একটা খেয়ে একটা নাপা গিলতে হবে। যদিও এই ফালতু জিনিসটা পৌষের পছন্দ না। এখন আবার নাপার দিন শেষ, নতুন নাপা এসেছে। পৌষ কাঁপতে কাঁপতে বিড়বিড় করলো, পুরাতন নাপার দিন শেষ, নাপা এক্সট্রার বাংলাদেশ। এক পাতিল গরম পানি বসিয়ে তার দিকে পৌষ তাকালো 2 সেকেন্ড। ধৈর্যে কুলালো না তার। ইনস্ট্যান্ট নুডলস তাতে ঢেলে
ভাঙা পা নিয়ে কোমর দুলে দুলে চামচ নাড়ছিল আর মুখে বিড়বিড় করে গাইছিল, বন্ধু আমার রসিয়া দিলের ভিত্তে কষিয়া হেব্বি একটা গান বানাইছে। ও বন্ধু, আহা, ও বন্ধু, কই তুমি বন্ধু গো? সারা বাড়ি তখন ঘুটঘুটে অন্ধকার, শুধু রান্নাঘরের বাইরের লাইট জ্বলছে। আলো চোখে বিচ্ছিল বিধায় পৌষ রান্নাঘরের লাইটও জ্বালায়নি। সেজু চাচা তখন ঘর থেকে বেরিয়েছেন। হেমন্ত ফোন দিয়ে বলল তারা আসছে। এই খুটখুটে অন্ধকারে হালকা আলোয় রান্নাঘরে এমন অদ্ভুত জিনিস নড়তে দেখে সেজু চাচার শরীরটা ঝাড়া দিয়ে উঠল। ভূত কিনা ভাবতে ভাবতে আচমকায় পৌষ তখন গানের তালে একটু নাচতে গিয়ে ভাঙা পা নিয়ে কাঁথা দিয়ে পেঁচিয়ে ধপাস করে পড়ল মেঝেতে। সেজু চাচা জোরে চিৎকার করে ডেকে উঠলেন, ওরে আল্লাহ গো, পৌষ পৌষ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপর কি? হাই হাই, ওরে পৌষ, কই গেলি তুই? লুঙ্গি তুলে সেজু চাচা এক দৌড়ে দোতলায় উঠে গেলেন। সেজু চাচার কণ্ঠে আটকে উঠে পোষ নিজেই। কোমরে যথেষ্ট ব্যথা পেয়েছেও। কোনো মতে উঠে খুঁড়াতে খুঁড়াতে গিয়ে দরজা খুলল। কখন থেকে বাজছে। বাড়ির সকলেই হুড়মুড়িয়ে ঢুকলো। তারা বাইরে থেকে সেজু চাচার গলা শুনেছে। সকলের চোখে মুখের প্রশ্নোত্তক চাহনি। পৌষ ধপাস করে সোফায় বসলো। পিহা সহ চৈত্র তাড়াতাড়ি ওকে ধরতেই পৌষ দাঁত মুখ খিচিয়ে বলে উঠল, যা সর সামনে থেকে। ধমকে দুটো সরতেই হেমন্ত এগিয়ে এলো। পৌষ মুখ ঘুরে রাখলো। বড় চাচা গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, সেজু চাচি এতগুলো মানুষের মাঝে সন্দিহান কণ্ঠে বলে উঠল, কোন বেটা ছেলে তুই ঘরে ঢুকালি রে? আমি স্পষ্ট শুনেছি, সবাই শুনেছে। হেমন্ত সহ জ্যৈষ্ঠ আর চৈত্র চোখ গরম করে তাকালেও পৌষ গা কাঁপে হেসে উঠল। হাসতে হাসতে বলল, নতুন জুটিয়েছি সেজু চাচি, তোমাদের গলা শুনে ছাদ দিয়ে পালালো বলে। যাও যাও গিয়ে ধরো। পৌষ। হেমন্তের ধমকে পৌষ উঠে দাঁড়ালো। খুঁড়াতে খুঁড়াতে রান্নাঘরে ঢুকলো। নুডলস বাটিতে ঢেলে কাঁথাটাও তুলে হাঁটা দিল নিজের ঘরে। পেছনে অতগুলো মানুষ তখনও দাঁড়িয়ে। পৌষ যখন যাচ্ছিল তখনই সেজু চাচা উপর থেকে নামতে নামতে পৌষকে দেখে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, কিরে, কইছিলি তুই? তোমার বউয়ের ভাষায় যদি উত্তর দেই তাহলে প্রেমিক নিয়ে রং ঢং করছিলাম। কাউকে পরোয়া না করে পৌষ রুমে চলে গেল। সেজু চাচা নিচে আসতে দেখলেন বাড়ির 3 ছেলে রাগে হাত মুঠ করে দাঁড়িয়ে আছে। তিনি কিছু বলার আগে ছোট চাচা প্রশ্ন করলেন, ভাইজান, আপনি চিৎকার দিয়েছিলেন? দিব না, পাকের ঘরে ভূত ছিল, নাচতে নাচতে আমাকে ধরতে আসছিল। ভূত শুনে ইনি মিনি লাফিয়ে উঠল। এদিকে সকলের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। হেমন্ত শুধু শক্ত চোয়ালে বলল, সংযত হন সবাই, না হয় আমি খারাপ হতে বাধ্য হব। পৌষ গপ গপ করে গরম গরম নুডলস গিলছে। আদিত্যকে কাল ক্যাম্পাসে ধরতে হবে। ওই চোখ দুটোর মালিক কে ছিল? পৌষ তাকে আগেও দেখেছে, তবে ততটা গভীর ভাবে না। সে যে তালুকদার বাড়ির কেউ তা পৌষ জানে। তাই তো চোখ দুটো ঠিক সম্রাটের মতো, দেখনা বাজ পাখির নাই। ইনি মিনি দৌড়ে রুমে ঢুকে খাটে উঠল। একদম পৌষের 2 পাশে বসলো। তুতলে তুতলে বলল, আপা ভূত। যাবার আপা কি খাও? তোর বাপের মাথা। আমাকেও দাও বাপের মাথা। কি দিনকাল এলো, পোলাপান নিজের বাপ চাচাদের মাথা খেতে চায়। নেহা কর আজ। চামচে পেঁচিয়ে 2 বোনকে মুখে তুলে খাওয়ালো পৌষ। হেমন্ত সহ বাকিরা তখন সিরিয়াল ধরে দরজায় দাঁড়িয়ে। ইনি মিনি বাদে বাকি সবার উপর রেগে বোমা হয়ে আছে পৌষ। আদিত্য, আয় আদিত্য। পেছন থেকে ডাকতে ডাকতে পৌষ দৌড়ে আসার চেষ্টা করছে, কিন্তু পায়ের অবস্থা ততটা ভালো না বিধায় দৌড়টা সঠিকভাবে দেওয়া যাচ্ছে না। দূরত্ব বেশি হওয়ায় আদিত্য ডাকটা শুনেনি। পৌষ দাঁত খিটমিট করতে করতে এগিয়ে আসছে, এক প্রকার খুঁড়াচ্ছেও। পৌষ তাড়াহুড়ো যেতে যেতে গালের ঝড় উঠালো বিড়বিড় করে। আদিত্য বাইকে উঠবে এমন সময় অদ্ভুত কিছু বাক্য কর্ণগোচর হলো। সঙ্গে সঙ্গে পা দুটো থেমে গেল ওর। চামচিকা একটা, সজারুর কাঁটা গায়ে নিয়ে ঘোরে কানের ভিতর চিকা ঢুকেছে তোমার। ভাঙা পা নিয়ে পট্টুকু আসতে ভালোই কসরত গেল। আদিত্যের মুখে সামান্য অবাকতা। পেছনে না ঘুরে এসে বুঝলো এখনো বাক্য লাভ কেই বা করতে পারে। পৌষের দিকে তাকাতেই দেখা মিলল রাগে গজগজ করা এক মুখবয়ব। আদিত্য কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, ঠিক হয়েছে পুষি, আর তুমি এভাবে ভাঙা পা নিয়ে ভার্সিটি বা কেন এসেছো?
ভাগা পিরিত পরশু হবে। আদিত্য, এখনই আমার সাথে গাছতলা চলো। গাছতলা? আদিত্য দুষ্টুমি করে হাসা মাত্রই পোষ দিল এক খাকানি। ব্যাস, আদিত্য শান্ত সভ্য হয়ে ওর পেছনে হাঁটা দিল পোষের পেছনে। সময়টা দুপুর 2টো। আজ ভ্যাপসা এক গরম, টানা 4 দিন বৃষ্টি গেল। সারাটা দিন রাত টুপটাপ ফুটা আকাশ থেকে পড়ছে অবিরত, ক্লান্তিহীন ভাবে। আজও আকাশটা মেঘের দখলে, কিন্তু সাময়িক জোর খাটাতে সূর্য ওকে ঝুঁকে দিচ্ছে। মেঘ, সূর্য আর বৃষ্টির এক শব্দহীন দ্বন্দ্বের ফলাফল এই ভ্যাপসা গরম। শরীর কেমন কিরমির করে ওঠে। আপাতত হালকা বাতাস ছেড়েছে, প্রকৃতির আবার মায়া মোহাব্বত বেশি। দয়ার ভাণ্ডার খুলে এই বাতাসের আগমন। পোষ তাকিয়ে আছে আদিত্যের পানে। আদিত্য ঘন ঘন ঢুক গিলছে। কপালে বেছে বুঝে এক বান্ধবী জুটেছিল, নাম তার পৌষ রাত। ভারেক্কি নামটাকে হালকা করতেই পৌষী ডাকে আদিত্য। হে নিয়েও ঝামেলা কম হয় না। পৌষ প্রায়শই খেপে যায়। শত্রুর শত্রু হিসেবে তাদের বন্ধুত্ব খুঁটিটা মজবুত বটে, না হয় এতদিন টিকে থাকতো না। পৌষ জহুরি চোখে তাকিয়ে আছে দেখে আদিত্য জিজ্ঞেস করলো, কি হয়েছে বললে না? কি হবে? হওয়ার বাকি আছে কিছু? শালা জীবনটাই ভাঙাচোরা ছিল, এখন মরার ওপর খড়াই পা। ভেঙে বসে আছি, মাথায় আমার মহাভারত চলে, চিন্তায় চিন্তায় খেতে পারি না। এক ধ্যানে এতগুলো কথা বলে পৌষের মনে হলো চা খাওয়া দরকার। আদিত্যের দিকে তাকাতেই আদিত্য বলে উঠল, আসছি আমি, এখানেই বসো বোন, তুর তুর করো না আবার। নিজের ব্যাগটা পৌষের কাছে রেখে আদিত্য ছুটল চা আনতে। এটা পৌষের বিশেষ এক রোগ। দুপুরে নাকি ওর চায়ের নেশা জাগে। এই নেশা সচরাচর জাগে না, যখন ও খুব চিন্তায় থাকে তখন জাগে। এই যে এখন পৌষ চিন্তিত, ভীষণ চিন্তিত। সম্রাট চেয়ারম্যানের মতো চোখওয়ালা ওই পুরুষটা আসলে কে? তার সাথে আদিত্যরই বা কিসের সম্পর্ক, যা আদিত্য তার পেছনে সেদিন দাঁড়িয়েছিল আর ভোট চাইল? পৌষের হাত পৌঁছালো গাছের শিকড়ে, টেনে কতগুলো ছাল বাকল তুলল। হাত পা ওর স্থির থাকতে চায় না। আদিত্য ফিরল 2 কাপ চা নিয়ে। পৌষ লম্বা এক চুমুক দিয়ে প্রশ্নের বান ছড়ল। আদিত্যের মনে হচ্ছে এগুলো সব বিষে ভরা বান। তাই তো পৌষের চোখগুলো ওকে খুঁচাচ্ছে। প্রথমে সরাসরি পৌষ প্রশ্ন করে, ওই দিন কে ছিল তোমার সাথে যে আমার হাতে পোস্টার দিল আর ভোট চাইলো? কে সে? আমার মেজু চাচ্ছু। ওনার চোখ সম্রাট চেয়ারম্যানের মতো। আমি ভুল নই, এটা তুমি জানো। আদিত্য চায়ের চুমুক দিয়ে বলল, ভুল কেন হবে? মেজু চাচ্ছুর চোখ অনেকটাই বড় চাচ্ছুর মতো। পৌষ চোখ গরম করে তাকালো। পায়ের চপ্পল হাতে তুলতে যাবে তার আগে আদিত্য ধেই ধেই করে বলে উঠল, জুতা খুলছে কেন পুষি? মারবে নাকি? পৌষ জুতাটা খুলে পা গুটিয়ে ভাঁজ করলো। সামান্য তালু চুলকালো। আদিত্য শান্ত হলো। পৌষ মুখটায় মাত্রাতিরিক্ত জিজ্ঞাসা ভাব। ও পুনরায় বলল, কয় চাচা তোমার? 3 জন। তোমার বাবা তুরাগ তালুকদার সবচেয়ে বড়, তাহলে বড় চাচ্চুকে? সম্রাট চাচ্ছু। পৌষের মুখের চা ছিটকে এলো আদিত্যের গায়ে। সাথে সাথে মুখ দিয়ে বের হলো, কি? আদিত্য নিজের এত শখের শার্টের দিকে একবার তাকালো, অতঃপর পৌষের দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, তুমি জানতে না? তোমার দাদা কয় বিয়ে করেছে? 2টো, কিন্তু সঠিক বলতে পারছি না। হঠাৎ এই প্রশ্ন? সম্রাট তোমার সৎ চাচা? আরে না না না, আব্বু আপন চাচাতো ভাই। ভাইদের মধ্যে সবচাইতে বড়ই তো সম্রাট চাচ্ছু। পৌষ পিটপিট করে তাকালো, বলল, আচ্ছা আচ্ছা, কিন্তু? ওকে থামিয়ে আদিত্য বলল, কিন্তু কি? মেজু চাচ্ছু কেন সম্রাট চাচ্ছুর মতো চোখ পেল, এটা জিজ্ঞেস করবে? এর উত্তর দিতে আমাকে বিজ্ঞান জানতে হবে। জানবো? জেনেটিক নিয়ে আইডিয়া আছে। কষি একটা মারবো, আমি কি মূর্খ? যাক তাহলে, চাচাতো ভাইয়ের চোখের মিল থাকতেই পারে, এটা স্বাভাবিক। কাল তোমার মেজো চাচ্চু, নাম কি ওনার? তৌসিফ তালুকদার। ও হ্যাঁ, মনে পড়লো, শুনেছিলাম আগেই। কথা হলো, উনি যেই পোস্টার দিল, তার যার নামে ভোট দিতে বলল, সে তো বিপরীত দলের। সম্রাট চেয়ারম্যানের দল তো এটা না? নাকি তোমার বাপ চাচা পোল্টি খেলো সুবিধা বুঝে নিতে? আদিত্য একটু মাথা ঝুঁকালো, ফিসফিস করে বলল, এটার উত্তর মেজু চাচ্ছুই ভালো দিতে পারবে, তুমি তাকে জিজ্ঞেস করে দেখতে পারো। আশ্চর্য,
আমার ঠেকা। তাহলে এতক্ষণ যে বললে? কিউরিওসিটি। বাংলা অনুবাদ ছাড়বো? আদিত্য সহ পোষ হেসে ফেলল। হাসতে হাসতে আদিত্য বলল, মেজু চাচু এবার নিজেই দায়িত্ব নিয়েছেন বিপরীত দল জিতিয়ে দিবেন, কারণ এর পিছনে অসংখ্য একটা কারণ আছে আমি জানি। পৌষের চোখ উৎসাহী। আদিত্য তা বুঝে বলল, উমায়ের এলাকার পাতি নেতাগুলোকে পকেট ভারী করে দিয়েছিল, যখন যা দিয়েছে সব দিয়েছে, কিন্তু গত নির্বাচনে ভোট পেয়েছে অতি নগণ্য। ওদের দলের তেমন কোনো ছেলে পেলে ছিলই না। উমায়ের শিকদার কিন্তু স্কুলের কক্ষে ভোটের পর আসিফকে আটকে রেখেছিল। সবার সামনে নাকি গালিগালাজ করে চড় দিয়েছে। ঈদের জন্য পাঠানো শ্যামাই সহ বাকি রিলিফের মালপত্র সব গায়েব করে দিত। সবসময় উমায়ের শিকদার আর জয়নাল খেপেছিল, আসিফকে ধমকে বলেছিল দল থেকে বের করবে। এজন্য মেজু চাচ্ছু এবার নিজে ওদের জিতিয়ে দিতে, যাতে ওরা বুঝে ওরা নিজেরা যা না করতে পারবে তা একা তালুকদারি করতে পারবে। বুঝলে কিছু? বুঝলাম। একটু থেমে পোষ বলল, অফিসে হঠাৎ বাড়ি গাড়ি, তাহলে এভাবেই হলো? তার বলতে স্কুলের সামনে ড্যাগ ভরে বিরিয়ানি বিক্রি করতো, এখনো বিয়ে করলো না। পৌষ ক্ষুদ্র ঠুক গিলল। আসিফের জন্য তার সম্বন্ধ এসেছিল। ওই গলির একজন দেই প্রস্তাব পাঠিয়েছিল। পৌষ ভাবলেই গা কেমন কাটা দিয়ে ওঠে। আসিফের বয়স না হলেও 40 ছাড়ি, তার উপর কেমন একটা দেখা যায় ওকে। ফর্সা মানে কি শুধু সুন্দর? আদিত্যের প্রশ্নে পৌষ হকচকালো, উত্তর করল না, শুধু বলল, কি ভাবছো? তোমার মেজো চাচ্চুর কেরামতি দেখবো ভোটের দিন। চোখ খুলে দেখিও। বহু টিডিং টিডিং করেছ, যাও বাড়ি যাও। কাজ হাসিল হতেই একথা বলো তুমি? পৌষ মুখ বাঁকিয়ে ভেঙালো। সেভাবেই বলল, উপকারের কোন বাড়ি ধরে আনো জুতা মারি। খাঁটি কথা বলেছো। আমি আবার খাঁটি ছাড়া কিছু করি না। পৌষ উঠে দাঁড়ালো। বহুত ভাঙচুং চলল আজ। মাথায় কিছু কথা ঘুরপ্যাচ তার এখনো খাচ্ছে। পা টান করার চেষ্টা করতে করতে বলল, তোমার ছোট চাচু। আজ তালুকদার বাড়ি প্রত্যাহার করো, না হয় এত চাপ একেবারে নিও না। তোমাদের বংশের লাল বাতি নীল বাতি আমি দেখেই ছাড়বো। শালার এত প্যাচ থাকে, আশ্চর্য। ঘোরাতে ঘোরাতে পৌষ যেতে নিলেই আদিত্য সাহায্য করতে চাইল, কিন্তু লাভ হলো না। পৌষ কখনোই ওর সাথে যাবে না। ক্ষুদ্র শ্বাস ফেলে সামনের দিকে হাঁটা ধরল। এলাকা জুড়ে পোস্টার, যেখানে এই এলাকার সকলেই তালুকদার বাড়ির ভক্ত, সেখানে সরাসরি প্রচার চলছে বিপরীত দলের। তাও কিনা তালুকদার বাড়ি থেকে কাজ করা হচ্ছে। তৌসিফ নিজে বাড়ি বাড়ি গিয়েছে। পোস্টারগুলো চোখের সামনে টাঙানো। সম্রাট চেয়ারম্যানের ভক্তকুল তখন মনে মনে ভীষণ ক্ষেপে গেল, কিন্তু জোর গলায় কী বা বলবে? সম্রাট চেয়ারম্যানের আপন চাচাতো ভাই তৌসিফ। সম্রাট নিজে তৌসিফকে নেতৃত্ব দেয়া শিখিয়েছে। বড় ভাইয়ের হাত ধরে আজ তালুকদার বাড়ির ছেলেরা এত দূর। কিছু নেতাকর্মী যারা তৌসিফের বাবা চাচা থাকাকালীন সময় থেকে আছে, তাদের মধ্য থেকে 2-4 জন উপস্থিত হলো সম্রাটের মায়ের নিকট। তাহমিনা তাদের বাইরের ঘরে বসতে বলে নিজে গেল মায়ের কাছে। নামাজের পাটিতে তখন থম ধরে ইবাদতে মশগুল সম্রাটের মা সাহারা। তাহমিনা অপেক্ষা করল না, ও জানে আম্মা এখন উঠবে না। তাহমিনা নিজেই মাথায় বড় ঘুমটা দিয়ে বেরিয়ে এলো। কাজের মেয়েকে গম্ভীর কণ্ঠে বলল, ওনাদের নাস্তার ব্যবস্থা করো। মেয়েটা যেতেই নিজের মুখে আর একটু ভারেক্কি ভাব আনে তাহমিনা। পরনে তার মাখনের মতো রঙের 3 পিস, চোখ মুখের দুটি যেন চিৎকার করে জানান দিচ্ছে সে শমশের চেয়ারম্যানের মেয়ে, সম্রাটের আপন বোন। মধ্যবয়স্ক বয়স্ক পুরুষ বসা 4-5 জন। তাহমিনা তাদের থেকে ছোট, অথচ এই মেয়েটার চাল চলন, কথার ভঙ্গি সব কিছুতে যেন রাজকীয়তা। ফুল হাতার বাইরে শুধু চিকন হাতের কবজিটুকুই দেখা যাচ্ছে। হাতের শিরাগুলো তখন আবছা দেখা যাচ্ছে। না চাইতেও তারাই প্রথমে সালাম দিয়ে ফেলল। তাহমিনা হেঁটে আসতে আসতে উত্তর নিল, ওয়ালাইকুম আসসালাম চাচা। আসসালামু আলাইকুম। তারা জবাব দিলেন। তাহমিনার চোয়াল শক্ত। মানুষের চোখ পড়ার মতো এক ঐশ্বরিক ক্ষমতা তার আছে। এরা যে সাধারণ কুশলাদি করতে আসেনি তা বোঝাই যাচ্ছে। তাহমিদা ভারিক্কি স্বরে জিজ্ঞেস করল, হঠাৎ আপনারা চাচা যান? আব্বা চলে যাওয়ার পর তো এ মুখ হন না ততটা। তোমার আব্বা ছিল আমাদের সহচর, এলাকাটাকে নিজ হাতে শক্ত একটা অবস্থানে দিয়েছিল।
সম্রাট তারই পদচিহ্ন অনুসরণ করে ক্ষমতাটা আরও শক্তপোক্ত করছে। তোমাদের তালুকদার বাড়ির ভরসায় কতগুলো মানুষ তাকিয়ে থাকে। সেই ক্ষমতার এতগুলো যুগ ধরে টিকে রেখেছে এতগুলো প্রজন্ম। সেই ক্ষমতা নিয়ে তোমার চাচাতো ভাইরা যা করছে তা কতটুকু ঠিক? বিপক্ষের হয়ে যেভাবে ভোট চাইছে, মানুষ না দিয়ে পারবে বলো? তালুকদার বাড়ির নুন সবার পেটে, নিমক হারাম তো আর কেউ না। আমার চাচাতো ভাইরা যখন পলাতক ছিল, তখন যে টানা কয়েকবার ওদের বাড়ি হামলা হয়েছিল, মনে আছে চাচা? হ্যাঁ, মনে না থাকার মতো তো কথা না। জি চাচা যান, ভুলবার মতো না। আব্বা নিজ হাতে পেলে পুষে আমাদের ওই দারোয়ানটাকে বড় করেছিলেন। সেই দারোয়ানকে গলা কেটে হত্যা করা হয়েছিল চাচা। লাশ দেখেছিলেন? নীরবে মাথা নাড়ল সকলে। কি বিভৎস সেই স্মৃতি! বৃষ্টির সেই রাতে দারোয়ানের গলা কেটে হামলা দিয়েছিল দস্যুরা তালুকদার বাড়ি। অথচ তারা ছিল এই বিপরীত দল। সকলে জানত, তাদের মুখ সবার চেনা। সেই হত্যাকারী এখনও মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে, অথচ ইতিহাস থেকে যেন মুছে গেছে কত শত বীরত্বের কথা। তাহমিনা আবারও বলল, প্রতিমন্ত্রী ওই বাড়ি আসতে চেয়েছিল, তুরাক না করেছিল। বাড়ি না এনে 5 স্টার হোটেলে গিয়েছিল তুরাক। ও বাড়িতে ফেরার জন্য মাত্র গাড়িতে উঠেছিল, তার আগেই বাড়িতে পুলিশ। এ কথা জানেন চাচা যান? তাদের চোখে যেন উত্তর দিলেও তারা জানে। এই ঘটনার পরে তৌসিফ তুহিন বাড়ি ছাড়া ছিল কতগুলো দিন। তাহমিনা এবার শক্ত মুখে বলল, আমাদের নুন খাওয়া সেই এলাকাবাসী সেদিন আসেনি খোঁজ নিতে। আজ যখন বিপক্ষের হয়ে কাজ করছে, তখন ছুটে এলেন। সেদিন কোথায় ছিলেন চাচা? কোথায় ছিল দলের প্রতি এই মায়া, এই মহব্বত? তালুকদাররা রক্ত দিতে ভয় পায় না চাচা যান। রক্ত আমরা রক্তের মতোই দেখি। ছোটবেলায় যখন আপনাদের বাচ্চারা লাল রং বেলুন দেখে শিখত, তালুকদারের সন্তানরা শিখত বাপ চাচা ভাইদের রক্ত দেখে। সুতরাং আসতে পারেন। চা তো শেষই। উঠি আজ তাহলে চাচা যান। আসসালামু আলাইকুম। এক বাঘিনী যেন উঠে ভেতরে ঘরে চলে গেল। আভিজাত্য তখন ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। তারা যেন সেই বাঘিনীর থাবা থেকে বেঁচে উঠলেন। মুখ কালো করে বের হলেন সকলে। হয়তো কাজের মেয়েদের মুখে শুনেছিলেন চাচাতো ভাই বোনদের সম্পর্ক ততটা মজবুত না, কিন্তু তাহমিনা যেভাবে চাচাতো ভাইয়ের নামে একটু কথা শুনেই খোলস ছাড়লো, আর কিছু বললে যে এই মেয়ে গলা চেপে ধরত তা নিশ্চিত। তাহমিনা ফিরে এসে দেখলেও সাহারার নামাজ শেষ। আমার খাটে উঠে জানলা দিয়ে তাকালো। বাড়ির পেছনে দেখা যাচ্ছে অগভীর এক জঙ্গল। তাহমিনা সেদিকটায় তাকালো। আকাশটা আবছা আজ, মায়ের ঘুমানোর সময় এটা। সাহারা ঘুমাতেই তাহমিনা উঠে এলো। মুখের উপর ঘুমটা টেনে আর একটু দীর্ঘ করে রাতের অন্ধকারে বেরিয়ে এলো বাড়ির পেছনে। একবার অবশ্য তাকালো তৌসিফদের বাড়ির দিকে। সেখানটায় অন্ধকার, কিন্তু আলোকসজ্জার দাপটে তা বোঝা মুশকিল। তাহমিনা ধীর পায়ে হেঁটে হেঁটে ভেতর দিকে ঢুকছে। হাতে একটা টর্চ। আর একটু সামনেই সম্রাটের বাগান বাড়ি, তার সামনে ছোট এক পুকুর। তাহমিনা লাইট দিতেই শান্ত চোখে তাকিয়ে রইল সেখানটায়। এই পুকুরের পানি অস্বচ্ছ, ঘোলাটে। এখানে সম্রাট মাগুর মাছ চাষ শুরু করেছিল। অস্ট্রেলিয়ার মাগুরগুলোকে বাড়িতে আনা সব মুরগির চামড়া খাওয়ানো হয়। ওরা আবার এসব ততটা পছন্দ করে না। যেই মুখে একবার মানুষের গোস্তের স্বাদ পেয়েছে, সেই মুখে কি আর মুরগির চামড়া রুচবে? তাহমিনা আর একটু সামনে গেল। কাটা গাছগুলোর ভেতরে রাখা বিশাল বড় 2000 লিটারের নীল রঙা ড্রাম। তাহমিনা কাটা পেরিয়ে সেখানে গিয়ে টর্চটা মুখে নিয়ে ড্রামের ঢাকনা খুলে ভেতরে উঁকে দিল। তার চোখে মুখে সন্তুষ্টি স্পষ্ট। আশেপাশে তাকিয়ে ফেরত যেতে যেতে তাহমিনা ধ্যানহীনভাবে আওড়ালো, পৃথিবীর মায়া সবচাইতে নিকৃষ্ট মায়া। না আছে বেঁচে শান্তি, আর না আছে মরে শান্তি। সারাক্ষণ শুধু বাঁচা মরার মাঝে লড়াই। তার চাইতে উত্তম কেউ তার জানটা টেনে বের করুক, সে অন্তত মুক্ত হোক। কোথায় ছিলেন আপনি সারা রাত? তুহিন উত্তর করে না। টলমলে পায়ে ভেতরে ঢুকে পলক আগায় না। দরজাটা ধরে দাঁড়িয়ে থাকে। মাঝে মধ্যে নিজেকে অতিরিক্ত একটা জঞ্জাল মনে হয় তার। এই যে তুহিন, ওকে সম্পূর্ণ অগ্রাহ্য করে চলে গেল।
কেন গেল? তার দৃষ্টিতে পলকের অবস্থানটা ঠিক কোথায় পলক বুঝে না। ধপাস করে শব্দ হতে চমকালো পলক, বুঝলো তুহিন পড়ে গিয়েছে। দরজা আটকে ত্রস্ত পায়ে এগিয়ে গেল ঘরে। ঘর অন্ধকার। তুহিন হয়তো বাতি জ্বালাতে পারেনি। সুইচ চাপ দিতেই হলদিটে আলোয় ঝকঝকে দেখালো ঘরটাকে। পলক তাড়াতাড়ি বাথরুমের দিকে দৌড়ে গেল। উবুর হয়ে বেসিনে মুখ দিয়ে পড়ে আছে তুহিন। গোটা মুখটা ওর বেসিনে। নিশ্চিত বমি করতে করতে এখানেই ঘুমিয়েছে। পলক পলকহীন চোখে তাকিয়ে রয়। রন্ধ্রে রন্ধ্রে তখন তার বিষ ছড়ায়, চারপাশে বিষাক্ততায় ঘিরে যায়। আর নিজে ঢুকে তুহিনকে সামলাতে সামলাতে কিছুটা বেকায়দায় পড়ে। এই শক্ত দেহ টানার শক্তি তার ততটা নেই। পানি ছেড়ে তুহিনের মুখ ধোয়াতেই কিছুটা নড়ে চড়ে উঠেও পলক আস্তে করে শুধু বলে, শান্ত থাকুন। তোর বোন একটা নিজের আপন বড় বোনকে নিয়ে শোনা এতটা বাজে মন্তব্য পলক সামান্য রাগ দেখালো না, না ছাড়লো তুহিনকে। উত্তরে ছোট করে বলল, আপনার ভাইও এর পুরুষবাচক আর বললাম না। তুমি বাইরে যাও, আমি একাই পারবো। পলক কোনো কথা না বলে ছেড়ে দিল। বেরিয়ে এলো বাইরে। একেবারে ঘর থেকে বের হয়ে সোজা রান্নাঘরে আসতে দেখলো কিছু ময়লা হাঁড়ি পাতিল রাখা। চট করেই মাথাটা ধরে গেল ওর। মারি শক্ত করে দ্রুত কদম ফেলে গেল কাজের মেয়ের ঘরে। ওখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে শ্যামলা দেখতে মেয়েটা। ঘুমন্ত মেয়েটার চুলে থাবা বসালো পলক। ঘুম থাকায় প্রাথমিকভাবে না বুঝলেও পরক্ষণে মেয়েটা গুমড়ে উঠে কেঁদে ফেলে শব্দ করে। হিসে তেড়ে ওঠে পলক। ওই চুপ, একদম চুপ। মামি মামি ব্যথা পাইতাছি, ছেড়ে দেন। ভাষা ঠিক কর। বলে চুলটা আরেকটু টেনে ধরে পলক। মেয়েটা ছটফটে ওঠে। ব্যথায় তার সদ্য জাগ্রত মস্তিষ্ক টনটন করছে। কোনো মতে তুতলে বলল, ব্যথা পাচ্ছি মামি, ছেড়ে দিন দয়া করে। আমি ছেড়ে দেই আর তুই পড়ে পড়ে ঘুমা, তাই না? রান্নাঘরে নোংরা কেন? রাতে তুই পরিষ্কার করলি না কেন? ওগুলো তো বুয়া। পলক ওকে বলতে দিল না। টেনে হিস্ট্রে নিল রান্নাঘরে। ফিনফিনে দেহটা ঠক ঠক করে কাঁপছে তখন। এক প্রকার ওকে ছুঁড়ে ফেলে পলক। আঙুল দিয়ে পাতিল দেখে বলে, এখনই পরিষ্কার কর। মেয়েটার সম্পূর্ণ কায়া কম্পমান। কাঁপা কাঁপা হাতে এগিয়ে যেতেই ওর গায়ে ধাক্কা খেয়ে একটা কাপ পড়ল নিচে। অভাগে যেখানে যায় সেখানে সমুদ্রও শুকিয়ে যায়। কথাটা যেন পই পই করে ফলে গেল। মেয়েটা থম মেরে দাঁড়িয়ে যাওয়া মাত্রই পলক যেন চিতার ব্যাগে হামলে পড়ে। গালে দুটো চটকানা খেতেই গ্রাম্য ভাষায় চিৎকার করে কেঁদে ওঠে কিশোরী। নিজের মৃত মা আর বাবাকে ডেকে ওঠে করুণ স্বরে। মাঝে মধ্যে দাদিকে ডাকে। পলক হাতের কাছে বেলুন পেতেই ওটা দিয়ে প্রহার করলো ওর পিঠে। নিজের সবটুকু রাগ উগলে দিল ছোট জানটার উপর। পলকের এই রূপ কেউ দেখেনি, কখনোই না। বরাবরই এক শান্ত ঠান্ডা মিষ্টি দেখতে মেয়ে পলক। অত্যাচারী অমানসিক রূপটা তার মাঝে জাগ্রত হয় মাঝে মধ্যে ক্ষেত্র বিশেষে। হঠাৎ পলকের হাতটা ধরে কেউ আটকালো। নিমেষেই খান খান হলো পলকের সেই দৈত্যরূপ। শান্ত কোমল এক নারীতে পরিণত হলো সে। মুখের সেই কঠিন ভাবখানা উড়ে গিয়ে ঠাঁই নিল নমনীয়তা, স্নেহ, মায়া। তুহিন দেখলো ফ্লোরে শুয়ে থাকা কাজের মেয়েটাকে। পলককে কিছু জিজ্ঞেস করলো না, বরং পলককে জিজ্ঞেস করে, খাবেন কি এখন? পলক শান্ত পায়ে গিয়ে ফ্রিজ খুলে ঠান্ডা খাবার ওভেনে দিয়ে গরম করে তুহিন দুই পায়ের তালুতে ভর দিয়ে বসে। তার সামনে কলি কাচ্ছে। ময়লা গায়ের রং, অথচ মুখটায় ছিটে ফোটা মায়া আছে। গরম সুন্দর মুখটার। মা মারা গিয়েছে ছোটবেলায়। একটা বোন আছে ওর ছোট। বাবা দ্বিতীয় বিয়ে করার পর সেখানেও মেয়ে দাদি ভিক্ষা করে। আর অনেকেই কাজের মেয়ে খুঁজতে বলায় ও খোঁজ এনেছে ওকে। বাজার ছাড়ে মসজিদের পাশে হক বাড়ির ভাড়াটে কলোনিতে থাকে। তুহিন গম্ভীর কণ্ঠে ডাকে, কলি। মেয়েটা এতক্ষণ কাঁদছিল, তাই বুঝেনি তুহিন এসেছে। ওকে সামনে দেখে এই শব্দ করে কেঁদে ওঠে। তুহিন একই ভঙ্গিতে বলে, উঠে ঘরে যা, সকাল হোক, ডাক্তার আসবে। মামা মামি মেরেছে, আমি বাড়ি যাব। মামা আমাকে বাড়ি যেতে দিন। কলি উঠে বসেছে। তুহিনের শান্ত মুখটা অশান্ত হলো। দাঁত চিবিয়ে বলে উঠল, এই কুত্তার বাচ্চা, যা ঘরে যা। কলির দেহটা কাঁপছে। তাকে এখানে যে কোনোদিন মেরে ফেলবে পলক। উঠে দাঁড়ালো পলক। পেছন ফিরে দেখলো টেবিলে খাবার সাজিয়ে অপেক্ষা করছে পলক।
ঠিক একজন দায়িত্বশীল প্রেমময় স্ত্রীর ন্যায়। মনটা ভালো হলো তহিনের। ও যেতে নিলে পেছন থেকে ফুপে কেঁদে কলি পুনরায় বলে, মা আব্বাকে আসতে বলেন না, আমি বাড়ি যাব। সবেমাত্র মনটা ঠিক হয়েছিল, যা বিগড়ে গেল তৎক্ষণাৎ। পেছনে ঘুরে ক্যাবিনেটের নিচের ড্রয়ার খুলে একটা চাপাটি বের করে তড়িৎ ব্যাগে ধরে কলির ঘাড়ে দাঁত খিচে বলে, আর একবার বাড়ি থেকে যেতে চাইলে কল্লা ফেলে দিব, জানোয়ারের বাচ্চা, সোজা ঘুমাতে যা। ঘাড় থেকে তহিন চাপাটি সরাতে না সরাতেই দৌড়ে ঘরে ঢুকে কলি। তহিন খেতে বসার আগে কাউকে ফোন দিল। পলকের চোখে মুখে কোনো ভাবাবেগ নেই। খেতে খেতে তহিন বলল, তুমি খেয়েছো? আমি ডায়েটে আছি। লাভকে যান, সেই মোটাই দেখাচ্ছে তোমাকে। পলক আটকে ওঠে, কম্পমান গলায় বলে, কিন্তু আমি তো 4টের বাইরে খাবার খাই না। ও কথা বলার সময় মুখ খুলতেই মুখে এক লোকমা খাবার ঢুকে দিল তহিন। বাড়ির বিয়ের রমরমা পরিবেশ। পৌষের পায়ে সামান্য ব্যথা আছে এখন। খুঁড়িয়ে হাঁটতে হয় না, কিন্তু একেবারে আগের মতো দৌড়াদৌড়িও ততটা করতে পারছে না। ড্রয়িং রুমে সভা বসেছে, হেমন্তের বিয়ের আলোচনা হচ্ছে। এই মাসে শুভ কাজটা সেরে ফেলার যথাযথ চেষ্টা করছে সকলে। শ্রেয়ার বাড়ি থেকেও সমস্যা নেই। মেয়েকে তারা সুপাত্রের হাতে তুলে দিয়ে উমরায় যাবেন। হেমন্ত বাপ চাচাদের সাথে কথাবার্তা বলছে। ওর দুই দিকে ইনি মিনি বসা, পায়ের উপর হাত দিয়ে। তার দুই পায়ে চৈত্র আর জ্যৈষ্ঠ। পিহা চৈত্রের ঘাড়ের পেছনে উকি দিয়ে আলোচনা শুনছে। পৌষ বসা একদম মুখের সামনে, হাত ভাঙা পা দুলাচ্ছে ও, মুখে একটু পরপর চানাচুর পড়ছে। সকলে গভীর মনোযোগী হয়ে শুনছে সব। মেয়েকে দেনমোহর কত দিবে, গয়না গাটি সহ হাবি জাবি কিনতে হবে। মা চাচাদের উদ্দেশ্যে হেমন্ত বলল, শাড়ি গয়না শ্রেয়ার পছন্দেই কেনা হবে, বিয়ে তো একটাই, নিজের পছন্দের সব করুক। কথাটা বোধ হয় মা চাচিরা পছন্দ করলো না। সেজু চাচি বলে উঠলেন, মেয়ের আবার পছন্দ কিসের? জামাই বাড়ি থেকে যা দিবে তাতেই খুশি থাকবে। বিয়ে মেয়ের পছন্দ তো তারই হবে সেজু চাচি। বউ আনছি আমি, তাকে যথাযথ সম্মান করার দায়িত্ব আমার। একটু থেমে বাবার দিকে তাকিয়ে বলল, গয়না মা চাচিরা কিনে ফেলো, শাড়ি সহ বাকি সব পোষকে সাথে নিয়ে শ্রেয়াকে কিনে দেই। বড় চাচি ফট করে বললেন, পোষ যে কি করবে, ও বোঝে কিছু? বিয়ের আগে তো শ্রেয়াকে একা নিয়ে বের হওয়া মানায় না আম্মু। অন্য কাউকে নিয়ে যাও। ইনিমিনিকে নিয়ে যাই তাহলে। ইনি মিনি লাফিয়ে উঠল খুশিতে। বাকিরা হকচকালো। দুই বোন আদরে আহ্লাদি হয়ে হেমন্তের গালে গাল ঘষছে। হেমন্ত দুই বোনকে কোলে নিয়ে বসে। ছোট ছোট দুটো পুতুল যেন এরা, দেখলেই আদর আদর লাগে। একসাথে যখন কথা বলে তখন আদরে ভাবখানা টক বগিয়ে বাড়ে। ছোট চাচি সকলের জন্য চা আনলেন। চা পান করতে করতে বড় চাচা বললেন, তাই করো, মেয়ে মানুষের কত কিছুই না লাগে এখন। তোমার মা চাচিরা ততটাও বোঝে না এখন, আর বুঝবে তুমি নিজে। পোষ গেলে সে ওর কিছুটা স্থির পাবে কেনাকাটা করতে। বাবার কথা পছন্দ হলো হেমন্তের। ছোট চাচা জানালেন, কার্ড কাল নিয়ে আসবো। সেজ ভাই ডেকোরেটরের সব কাজ দেখছে, আর জ্যেষ্ঠ চৈত্র সাথে আছে, ক্যাটারিং এর ঝামেলা হবে না। বাড়িতে অনেক বছর পর বিয়ে হচ্ছে। শেষ ছোট চাচার বিয়ে হলো। সকলে অতি উৎসাহী বিয়েটা নিয়ে। পৌষের আর ভালো লাগলো না এই আলোচনা। চা হাতে নিয়ে উঠে নিজের ঘরে ঢুকলো। বিছানায় বসে আলমারির কাপড়ের ভাঁজ থেকে বের করলো একটা ভাঁজ করা কাগজ। দরজাটা সামান্য চাপিয়ে খাটে বাবু সেজে বসে এক চুমুক চা খেলো। মুখে জোরপূর্বক কিছুমিছু লজ্জা ভাব এনে চার ভাঁজ করা কাগজটা খুলল। চোখের মনিতে তখন ভেসে উঠে এক পুরুষের অবয়ব। প্রায় সময় পৌষ একা থাকাকালীন সময় দেয় এই কাগজের টুকরোটাকে। এই জোয়ানের নামে যতই শোনে ততই মুগ্ধ হয় পৌষ। এর কীর্তিকলাপ সব গুছিয়ে মনে রাখে পৌষ। চোখটা বন্ধ করতেই এক লাল রঙা গাড়ি ভেসে ওঠে পৌষের মানসপটে। করলায় 30-এর ড্রাইভিং সিটে বসে এক তাগড়া পুরুষ, যার হাতের সুরাগুলো স্টিয়ারিং ঘোরানোর সাথে সাথে ফুলে ফেপে উঠছে। নিজেকে নিজে প্রশ্ন করে পৌষ, সম্রাট চেয়ারম্যান? উত্তরটা তার মনে তাকে দিল স্বেচ্ছায়, এক বিস্তর কল্পনায়। সম্রাট? বাসরঙা এক শার্টে, লম্বাটে এক দেহ। সম্রাট? ঝাঁকড়া চুলে ক্লিন শেপ করা এক তাগড়া যুবক, যার লাল রঙা গাড়িটা নিয়ে এসে দাপিয়ে বেড়াতো সারা শহর। নায়ক মান্নার মতো মুখের সেই আদল যাতে কত শত যুবতী ডুবে যেত। কত চোখে কাজল আঁকা হলো, কত ঠোঁট রঙিন হতো,
দাপটে সম্রাট তালুকদার শুধু নিজের দাপট নয়, বরং উজাড় করে দিয়েছে স্বয়ং নিজেকে, যার পেছনে থাকতো কত কত যুবক। কোমরে গুজে থাকা লাইসেন্স করা সে পিস্তল হোক বাম হাতে থাকা সোনার ঘড়ি, সবটাই যেন তার রাজকীয়তার বহিঃপ্রকাশ। উদম গায়ে যখন লুঙ্গি পরে বাড়ির পুকুরে ডুব দেয়, তখন আড়াল থেকে উকি দেয় একদল যুবতী। সম্রাট সে না ম্যাদপূর্ণ আর নাই ফিনফিনে দেহের, সে হলো এক স্বপ্ন পুরুষ, যার চোখে তাকে কেউ কথা বলে না, যার কাছে কেউ হিসেব নিকেশ চায় না। নাম নয়, বরং আগা থেকে গোড়া পুরোটাই সে সম্রাট, এক অনবদ্য ভূমিকার সাক্ষী, এক অলিখিত অধ্যায়, এক জলজান্ত পুরুষ, যে এক শ্রেণীর মানুষের একমাত্র আশার প্রদীপ। কারো চোখের অশ্রু ঝরানোর একমাত্র শব্দই তো সম্রাট, উপন্যাসের চিত্ররূপেই তো সম্রাট। শুধু বুঝি নাম, এই জলজান্ত পুরুষটার সবটুকু জুড়ে শুধু আভিজাত্য। যখন ঝাঁঝালো সে সুগন্ধি মেখে রাস্তা দিয়ে যায়, তখন কত নারী যে লোকে সে ঘ্রাণ নেয় তার ইয়ত্তা নেই। এই প্রেমনগরের রাজপুত্র সে, ষোড়শী থেকে যুবতী সবার চোখের প্রেম সে, অষ্টাদশের কাজল লেপটে যাওয়ার দোষে দোষী সে, দাপটে তালুকদার সে, সমরেশ তালুকদারের যোগ্য পুত্র সম্রাট চেয়ারম্যান সে। পৌষ কথাগুলো ভাবতে ভাবতেই গুনগুন করে গান গায়। আমার প্রাণে বায়ে বায়ে বাজেরে বাঁশির সুর, সে যে কাহারে চায় কাহারে ডাকে, কাহার তরে জাগে তার মধুর কুঞ্জর। চিরদিন তার আশেপাশে রহি, চেয়ে চেয়ে দেখি, ভাবি মনে মনে সে কি জানে না জানে। গানটা গাইতে গাইতেই পৌষ হাই হুতাশ করে আবার গেয়ে উঠল, আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি, ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। বড় চাচি হুড়মুড় করে ভেতরে ঢুকতেই কপাল কুচকে তাকালো পৌষ। মেজাজে খারাপ হলো এক প্রকার, না চাইতেও জিজ্ঞেস করে, কিছু বলবে? হেমন্তকে বলবি তুই যাবি না, তোর পায়ে ব্যথা। কে বললো? পা আমার ফিটফাট আছে, ফুটবলে দুটো লাথি দিয়ে দেখাবো। কেন? ফাজলামি করবি না পৌষ, আমার ছেলের বিয়েটা ভাঙবি তুই? পৌষ ঠান্ডা চাই চুমুক দিল, বলল, ভাঙলে কি তুমি কষ্ট পাবে? বলে হেসে ফেললো। বড় চাচি বেজায় রেগে গেলেন, বলে উঠলেন, বেয়াদবি করবি না পৌষ, তোর সাথে হেমন্ত বাইরে গেলে বউ রেখে তোকে হাজার জিনিস কিনে দেবে, নতুন বউ এসব দেখে মানবে? ওর সাথে যাবি না তুই, খবরদার। পৌষ এমন একটা মুখ করলো যেন খুব কষ্ট পেল। বড় চাচি তো ওইটাই ভাবলেন, কিন্তু তার ভাবনা চুরমার করে পৌষ বলল, বিনিময়ে একটা কাজ করতে হবে। কি কাজ? বড় চাচি আগ্রহী চোখে তাকিয়ে। পৌষ চা শেষ করে বলল, আমার ছেলের বিয়েতে আমি কোনোভাবেই উপস্থিত হব না। বিয়ে তো দূর, কোনো অনুষ্ঠানেও না। পাগল তুই? হেমন্ত মানবে না, ও বিয়েই করবে না। সেটা তো আমি জানি না। বড় চাচি রেগে গেলেন, চিবিয়ে চিবিয়ে বললেন, বুঝি তো আমি, বুঝি না? আমার ছেলেটাকে চিপড়ে খাবি তুই, তোর মা ছিল। হেমু ভাই, হেমু ভাই। আচমকা পৌষ এভাবে ডাকায় বড় চাচি চমকালেন। পৌষকে কিছু বলার আগেই দৌড়ে হেমন্ত সহ 5 ভাই বোনও ঢুকলো। পৌষ হাতে নাতে চাচিকে ধরল, বলল, বড় চাচি বললেন যাতে তোমার বউয়ের আশেপাশে না থাকি, মঞ্জুর করা হলো এই দাবি। হেমন্ত কপাল কুচকে তাকালো, বিরক্ত হয়ে মাকে বলে উঠল, তোমার মূল সমস্যাটা কোথায় আম্মু? বড় চাচি ইহকালেও ভাবেনি পৌষ এমন করে উঠবে। এই মেয়ে একটা ইতর, এত কটু কথা, এত অপমান অপদস্থ করেন, তবু এই মেয়ে ভাঙে না। কিসের গড়া এই মেয়ে, কোন ধাতুর? এর গায়ে কি কোনো কথাই লাগে না? মানুষ এতটা শক্ত ধাঁচের কিভাবে হয়? টিহা কি একটা মনে করে দৌড়ে গিয়ে বাবার কানে কানে ফিসফিস করে বলল, আম্মু আপাকে বিয়েতে থাকতে না বলেছে, হেমু ভাই রেগে গিয়েছে। বড় চাচা টকবগে উঠলেন, স্ত্রীর প্রতি বিরক্ত ভাব তার চোখে মুখে। এই মহিলা একটা তেরা। পৌষের ঘর থেকে গুজব রটে গেল, হেমন্ত বিয়ে করবে না। বিষয়টা অবশ্য গুজব না, হেমন্তের মুখ দিয়ে কথাটা বেরিয়েছে। পৌষ পাত্তা দিল না কিছুতেই, ও বরং ভাই বোন নিয়ে ছাদে উঠেছে পাশের বাড়ির চালতা চুরি করতে। ছোট ছোট মাত্র ধরেছে, জ্যৈষ্ঠকে দিয়ে একটা বাঁশ আনিয়ে তাতে পলিথিন বেঁধে রেলিংয়ের উপর উঠে দাঁড়ালো পৌষ। চৈত্র আর জ্যৈষ্ঠ দুই দিক থেকে তাদের আপাকে ধরে আছে। পিহা বোল বাটি নিয়ে এলো, ছোট ছোট হাতে পানিতে চালতা ধরছে ইনিমিনি।
ছাদের মেঝেতে বসে ভর্তা মেখে যখন আঙ্গুল চেটেপুটে খাচ্ছে সকলে, তখনই ছাদে আসে হেমন্ত। নিজেও যোগদান করে ভাই বোনদের সাথে। আগামী বুধবার নির্বাচন এলাকার বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। সারা এলাকা কেঁপে উঠছে স্লোগানে। যে এলাকা গড়া এক দলে, সেই এলাকার বিপরীত দলের হয়ে স্লোগান। বিষয়টা সহজ না, আবার জটিলও না। রাজনীতি এমনই, যখন যেটা প্রয়োজন সেটাই করতে হবে। বালিকা বিদ্যালয়ের রোডের বিপরীতে সামান্য সামনে আসলেই একতলা ক্লাব। এখানেই মূলত বিভিন্ন টিকাদান কর্মসূচি করা হয়। মাঝে মধ্যে নারী শিক্ষা সহ সরকারিভাবে নারী উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন কর্মসূচি হয়। ক্লাবটার প্রতিষ্ঠাতা সম্রাট চেয়ারম্যান। একতলা বিশিষ্ট ক্লাবের উপরে দেয়ালে খোদাই করে লেখা ইংরেজি দুটো শব্দ, এসটি। হালকা দেখতে শব্দ দুটো, যার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে সে কিন্তু মোটেও হালকা না, বরং ভীষণ ভারী। মানব সম্পদ এই ক্লাবের একদম উল্টো দিকে রাজনৈতিক ক্লাব। আপাতত বিপক্ষের সেই ক্লাবে বাম পায়ের উপর ডান পা তুলে বসা তৌসিফ তালুকদার। দাড়ি চুলকে কিছু একটা ভাবছে সে। বরাবর সম্মুখে উমার শিকদার, তার চোখ মুখ হাসি হাসি। তৌসিফের খাতে থাকা চোখ দুটেও সামান্য হাসলো। তার পাতলা ঠোঁটের হাসিটা আবার গাঢ় হয় না, গাঢ় করে জোরালোভাবে হাসতে পারে না তৌসিফ। মাঝে মধ্যে মনে হয় এই হাসিগুলো মিথ্যা। তৌসিফ তালুকদার জোর করে হাসে, বানোয়াট হাসি। প্রাণ খোলা তার হাসি এক নারীর আঁচলেই বাঁধা। যতদিন না সে আঁচলের গিট খোলা হচ্ছে ততদিন তৌসিফ না হয় মিথ্যা হাসি হেসে গেল। উমারের সাথে আজ দীর্ঘক্ষণ আলাপ হলো। তৌসিফ ঘাড় কাত করে বলল, বুধবার কেন্দ্রে থাকবেন। তুমি আসো না? উমার উল্টো প্রশ্ন করলো। তৌসিফের তা পছন্দ হলো না। প্রশ্নের পৃষ্ঠে প্রশ্ন তার পছন্দ নয়। এখন যদিও কিছু বলল না ও, কিন্তু মনে মনে বেজায় বিরক্ত হলো। বিরক্ত হলেও নড়চড় করে যা এখন করছে, ডান পা দুলাচ্ছে। উমার উত্তরের আশায় চেয়ে আছে। তৌসিফ স্বাভাবিক গলায় বলল, দায়িত্ব নিয়েছি আমি, সবটা দেখব আমি। আমি থাকছি কেন্দ্রে। বালিকা বিদ্যালয়ে তোমার এলাকার সবাই আসবে, এই দিকটা নিয়ে চিন্তা নেই আমার। বাকি দিকগুলো যে শুয়োরের বাচ্চাগুলো কি করবে বুঝতে পারছি না। সারাটা বছর পালিয়ে রক্ত চুষে খাই, কাজের বেলায় শূন্য। রক্ত চোষারা কখনো আপন হয় না। উমার রহস্য লুকিয়ে হাসে, ছোট্ট করে বলে, অভিজ্ঞ তুমি। কথা সত্যি। তৌসিফ কথা ঘোরালো। নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ উমায়ের সাথে করবে অমন ব্যক্তি তৌসিফ না। তৌসিফ কথায় কথায় এখানকার আয়োজন জানালো। এজেন্ট বসবে প্রতি টেবিলে 2 থেকে 3 জন। ওদের সকালে রুটি কলা সহ চা, আর দুপুরে যত মানুষ থাকবে সবার জন্য বিরিয়ানি। স্কুল মাঠের পেছনে রান্না। এলাকায় পোস্টার সহ 14টা রিক্সা ছাড়া হচ্ছে। রিক্সাগুলো শাখা গলিতে থাকবে। মহিলাদের আনা নেওয়া করবে। কারো যাতে যাতায়াত অসুবিধা না হয় সেদিকটা খেয়াল রাখবে। রোল ওঠার সম্ভাবনা আছে বুধবারে, তাই ছায়াযুক্ত স্থানে খালি চেয়ার রাখা হচ্ছে। পানি বিনামূল্যে সরবরাহ করা হবে। আমার ছেলে পেলে রাস্তায় থাকবে, যখন যা লাগবে দেখবে। আশা করি জনগণ এতে সন্তুষ্ট হবে। ওমায়ের হাঁ করে তাকিয়েছিল। তৌসিফ তাকাতেই মুখটা বন্ধ হলো। মস্তিষ্ক হোক বা আবেগ, সেটা নিয়ে তৌসিফ তালুকদার যেভাবে খেলবে খেলার সেদিকেই আগাবে। এর শরীর হোক বা চিন্তা ভাবনা, সবটাই যে পূর্ব থেকে রাজনীতি, তা আজ মনে মনে আরেকবার স্বীকার করলো উমার। যে কাউকে, বিশেষ করে একটু নিম্নবর্গীয় মানুষকে আবেগ দিয়ে কেনার হলে তাকে একটু খাওয়ালেই যথেষ্ট। আবার মধ্যবিত্ত শ্রেণীর জনগণকে একটু অতিরিক্ত সম্মান দেখালেই এরা সসম্মানে নুয়ে যায়। রিক্সাগুলো যখন তাদের বাড়ির সামনে থেকে সসম্মানে তাদের কেন্দ্রে পৌঁছাবে তখন নিশ্চিত তারা গলবে, একটু বেশি গলবে। যুব সমাজের ছেলেপেলেগুলো আবার তৌসিফ ভক্ত। তারা শুধু একটু নজরে আসার চেষ্টায় থাকে। এই রাস্তায় থাকার সুবাদে তারা নিজেদের জাহির করতে মরিয়া হয়ে উঠবে। ভলেন্টিয়ার হয়ে সেবা করা নিছক এক বাহানা মাত্র। তৌসিফ উমারের চোখে ভরসা দেখলো সন্তুষ্টি। অপেক্ষা বুধবারের। হাজার বলেও পৌষকে কোনোভাবে রাজি করানো যাচ্ছে না, মেয়েটা ঘাটতারা। হেমন্ত এই কথা জানে। পৌষ যেহেতু বলেছে ও যাবে না, এর মানে যাবে না। মায়ের উপর চরম রাগ হচ্ছে হেমন্তের। তার যে পৌষের সাথে কি সমস্যা তাই বোঝে না ও। এদিকে আজ ও বাড়িতে বলা হয়েছে হেমন্ত আর পৌষ আসবে শ্রেয়াকে নিতে। তাদের একমাত্র মেয়ে, হুট করেই তো আর হেমন্তের হাতে ছাড়বে না। এখন যদি পৌষকে না নেয় তাহলে কাকে নিবে? পিহাকে নেওয়াটাও মানায় না, ও ছোট মানুষ।
মাকে বললে এখন বলবে চাচিদের নিয়ে যেতে, এতে করে শ্রেয়া অস্বস্তিতে পড়বে। টি শার্ট পরে গায়ে সুগন্ধি মাখলো হেমন্ত, কপালের চুলগুলো উল্টো আছড়ে মানি ব্যাগ পকেটে ভরে বেরিয়ে এলো পৌষের ঘরে। এই ঘরে মিটিং হচ্ছে। হেমন্তের মন খারাপ হুট করেই ঠিক হয়ে গেল। পৌষ তৈরি হওয়া, একটু আগে বিরাট এক ধমক সে পৌষকে দিয়েছে। পৌষ তখন একদম চুপ করে ছিল, কিন্তু কেঁদেছে তার বাকি 3টা কলিজার টুকরো বোন, সাথে মাথা নত করেছিল 2 ভাই। হেমন্ত এত জোরে ধমক দিয়ে হনহন করে বেরিয়ে গিয়েছিল, সে দেখাতে চায়নি পৌষকে ধমক দিয়ে তার ভেতর কতটা কষ্ট লেগেছে। পৌষের খাটে চিত হয়ে শুতেই বুকের উপর উঠল ইনিমিনি। হেমন্ত চোখ বন্ধ করে বলে উঠল, চুলগুলো টেনে দে আর মাথা টিপে। 2 বোন দেখলো ভাইকে, মুখ লটকে চুল ধরে জোরে টান দিয়ে বলল, তুমি বতা মেও ভাই, আপাকে বতা দিলে দেন। তোদের আপা যে ঘাটতেরা। দুটোই তাকালো পৌষের দিকে। পৌষ দিল এক খ্যাখানি। ওই চোখ নামা, তোদের বাপের ঘাট দ্বারা পৌষ রাতের ঘাড় একদম সোজা। পাপ নাই তো আপা? আহারে, বাপ নাই বলে লাল টমেটোর বাচ্চা, তোদের বাপ বাসায় নেই এটা বল, মানুষ শুনলে কি বলবে? পাপ পাইলে? এবার ঠিক আছে। হেমন্ত একটু চোখ খুললো, হাত ঘড়িতে সময় 2টো। পৌষের দিকে না তাকেই বলল, বের হবে এখনো। ও। ইনিমিনিকে কোলে নিয়ে হেমন্ত দাঁড়ালো, ঝট করে বলল, সবগুলো চল। কথাটা বলতে দেরি, কিন্তু চিৎকার জোরে দিতে দেরি হলো না। হেমন্তের নিজেকে বোকা বোকা লাগছে। ও মাত্রই খেয়াল করলো সবগুলো ইঁদুর বিড়াল আগে ভাগে তৈরি হওয়া যাওয়ার জন্য। দল ধরে বের হলো এক ঝাঁক চড়ুইছানা হকবাড়ি থেকে। গাড়িতে উঠা নিয়ে বেজায় ক্যাচক্যাচানি লাগলো। ড্রাইভ করবে হেমন্ত, তার পাশের সিটটা ফাঁকা রাখলো পৌষ। এখানে শ্রেয়া বসবে, বাকি 5 জন গাদাগাদি করে বসলো পেছনে। গাড়িটায় হেমন্ত শুধু স্টিয়ারিংটা সামান্য যখন ঘোরালো, তখনই পেছন থেকে হইচই শুরু হলো, যা থামলো একদম শ্রেয়াদের বাড়ির গেটে। চৈত্র আর পিহা গিয়ে ডেকে নিল শ্রেয়াকে। হেমন্ত নিজেও নেমে হবু শ্বশুর শাশুড়িকে সালাম দিয়ে এলো। পাশের সিটটায় শ্রেয়া বসা মাত্রই পেছন থেকে যখন হই হই করে উঠল সকলে, তখন প্রথমে চমকালো শ্রেয়া। এতগুলো মানুষ এসেছে, তাও কিনা কেনাকাটা করতে। ছোট্ট একটা ধূপ গেলা মাত্রই মনে পড়লো 2 দিন আগের কথা। পাশের বাড়ির চাচি এসেছিল ওদের ঘরে। মাকে দেখে বলল, একটা মাত্র মেয়ে, এভাবে গাঙ্গে বাসায় দিলেন ভাবি? শুনলাম বিয়ে ঠিক হয়েছে। এত বড় পরিবারে কেউ আজকাল বিয়ে দেয় ভাবি? এ তো আদরের মেয়েটাকে সংসারের চাপে না মেরে ফেলে। 2 দিন যেতেই দেখবেন মেয়ে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করেছে। তখন কি করবেন ভাবি? ভেবেচিন্তে দেখুন ভালো করে। তার মতো এক চাচা মৃত্যু ছেলে, শুনেছি তার মেয়ে আছে। সম্পদ ভাগের সময় হবে আরেক জ্বালা। গয়না যা দিবেন তা নিয়ে শাশুড়ি রেখে দিবে। আমি কম বকেছি? শ্রেয়া এসব শুনে ভয় পেয়েছিল। চাচি তো আরও কত কিছু বলল। এমন পরিবারে নাকি স্বামী স্ত্রীর প্রাইভেসি থাকে না। ঘুরোঘুরি সহ স্বামী নিয়ে শ্রেয়ার স্বপ্ন আছে। বাবা তাকে সাহস দিয়েছে, কিন্তু এখন তো মনে হচ্ছে ভাই বোন ছাড়া হেমন্ত চলতে পারে না। এই মুহূর্তে শ্রেয়ার একটু বিরক্ত লাগছে, লজ্জাও লাগছে, সাথে একটু কান্নাও পাচ্ছে। ও একা বড় হয়েছে, সব সময় ভাই বোন চেয়েছে কিন্তু পায়নি। বিয়ের প্রথমে দাদি নাকি মাকে কড়াভাবে না করেছিল যাতে আর সন্তান আপাতত না নেয়, কিন্তু এরপর যখন চেষ্টা করলো তখন আর হলোই না। একা একাই বড় হলো শ্রেয়া। একটা হাহাকার তার সব সময় ছিল। গাড়িটা যখন মার্কেটে এসে থামলো, তখন গটগট করে বের হলো সব কয়টা। বসুন্ধরার সিটিতে উঠতে উঠতে ভাবি ভাবি শব্দটা কতবার যে শ্রেয়া শুনলো তার ইয়ত্তা নেই। লজ্জায় টুকটুকে হলো শ্রেয়া। 5টা মেয়ে ছেলে ভাবি ডাকছে। বিষয়টা সত্যি লজ্জার। শাড়ির দোকানেও একসাথে ঢুকলো সবাই, কিন্তু শাড়ি দেখতে দেখতে হঠাৎ ও খেয়াল করলো দোকানে ওরা একা, হেমন্ত আর শ্রেয়া। বাকি কেউ নেই। দোকানে নিজের শাড়ি পেঁচিয়ে দাঁড়িয়ে নানান অঙ্গভঙ্গি করে হেঁটে দেখাচ্ছেন। চেয়েও শ্রেয়া জিজ্ঞেস করতে পারলো না ওরা কোথায় গেল হঠাৎ। সব কেনাকাটা করলো হেমন্ত আর শ্রেয়া। শ্রেয়া যা যা নিল হেমন্ত তাই দিল। 7 তলায় যখন খেতে বসেছে ওরা, তখন না পেরেই শ্রেয়া জিজ্ঞেস করলো, ওরা কোথায় গেল?
কারা? আপনার ভাই বোন। এখানেই তো, কোথায় আর যাবে? শ্রেয়া আহাম্মক হয়ে তাকিয়ে রইল। হেমন্ত খুঁটে খুঁটে জিজ্ঞেস করছে শ্রেয়ার কি কি শখ আছে, মেয়েটার যাতে ওর কোনো আফসোস না থাকে। শ্রেয়ার চোখে মুগ্ধতা, হেমন্ত নামক ছেলেটাকে তার ভালো লাগছে। খেতে খেতে শ্রেয়া এবার একটু নরম গলায় বলল, ওরা খাবে না? খাচ্ছে তো। কোথায়? তোমার পেছনে। চমকে গিয়ে পিছু ঘুরে শ্রেয়া। ওর চোখ দুটোই অবাকতা। ওদের থেকে একটু দূরে 5 জন বেশ মজা করছে, খাচ্ছে। তারা হাসছে, গল্প করছে, একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, মাঝে মধ্যে ঝগড়া করছে। ঢুক গেলে শ্রেয়া, তার নিজেও মন চাইছে ওদের সাথে মিশতে। হেমন্তের দিকে তাকিয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।